এখন হয়তো আপনি চাইছেন, আমি চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না। কিন্তু ২০ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেয়ারটায় বসলেন, কেমনে উনি প্রতীক হইলেন, তখন কি আমরা এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে? এই যে যারা এখন ক্ষমতায় আসেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বা যে উপদেষ্টা পরিষদ, তাদেরকে কে নিয়োগ দিত তৈলে, বা কে নিয়োগ দিয়েছে, বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন? তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন। আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন, সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন। ডক্টর ইউনূসই সকল নিয়োগ দিতেন। এখন ডক্টর ইউনূস কিন্তু নিয়োগ দিচ্ছেন না, দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ, কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। তার তো আসলে কোনো লিগ্যাল ভিত্তি নেই। উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু, তার কোনো লিগ্যাল ভিত্তি নেই তার। আমি তিনি তিনি এতগুলো কমিশন করেছে, আপনি খেয়াল করেন। আমি বলছি সংবিধান সংরক্ষণ করব, আবার আমি সংবিধান কমিশন বানিয়েছি। আরে তোমাকে সংবিধান কেমনে তুমি সংশোধন করবা? তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য, ঠিক না? রাইট। না ফরহাদ ভাই, একটু পিছন থেকে বুঝতে চাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে নিয়োগ দিবে তখন, বা কিসের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়োগ হবে? ডক্টর ইউনূসের নিয়োগ দেওয়ার দরকার তো নাই। আরে আশ্চর্য ব্যাপার, তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। এটা আমি বারবার বলেছি, তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে। তিনি সকলের ঊর্ধ্বে, তিনি পপুলার সভারেন্টির প্রতীক, তিনি জনগণের প্রতীক, তিনি সমস্ত জনগণের সভারেন পাওয়ারের প্রতীক। ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন, তার আদেশে দেশ চলবে। আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে? আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চালাইতে পারেন, আর গণ অভ্যুত্থান চালাইতে পারবেন, এটা হলো নাকি? সেগুলো তো ননসেন্স কথাবার্তা। এগুলো কারা বলছে? ওই যারা ইন্ডিয়ার দালাল, ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে, তারা এগুলো বুঝিয়েছে। আর তো কোনো কারণ নাই, আর কি যুক্তি? আচ্ছা ফরহাদ ভাই, আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন, কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে? আমি আরেকটু ইলাবোরেট করি। ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক। এইটা কি আসলে এখন না, এখন হয়তো আপনি চাইছেন, আমি চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না। কিন্তু ২০ বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেয়ারটায় বসলেন, কেমনে উনি প্রতীক হইলেন, তখন কি আমি এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে? আচ্ছা গুড, অবশ্যই পারবেন। আপনি ৭১ সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে? ওকে, খুব সিম্পল ব্যাপার। জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম। জনগণই সমস্ত আইনের, তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি। ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায়। খালেদ, আমি বারবার শব্দটা খেয়াল করছি না, এটা মনোযোগ দিয়ে শুনেন। শব্দটা গণ সার্বভৌমত্ব। আপনি গণসাধারণের পপুলার সভারেন্টি, এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন, আপনি এই শব্দটা খুঁজে পাবেন। এটা বলে পপুলার সভারেন্টি। যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি। জনগণের অভিপ্রায় আছে বলে, তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ। এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই। ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে ১০ বছর, ২০ বছর, ১০০ বছর পরে এটাকেই সিদ্ধ হবে, কারণ জনগণ এই গণ অভ্যুত্থান করেছে। এটা কি আপনার সংবিধান মেনে করেছে? তো জনগণই সত্য। ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায়, নতুনভাবে নিজেদের গঠন করতে চায়, নতুন গঠনতন্ত্র চায়। এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে, আইনিভাবে এটা যেমন শুদ্ধ, রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ, তেমনি ঐতিহাসিকভাবেও সিদ্ধ। ঠিক যে কারণে ১৯৭১ সালেও আমরা সিদ্ধ, তার মধ্যে আমরা অবৈধ। আমরা কি করে পাকিস্তান বাংলাম? আমরা কি করে পাকিস্তান সংবিধান মানলাম না? এটা যে কোনো দেশ সেটা হতো। কি করে ফরাসি বিপ্লব হলো? আপনি প্রত্যেকটা বিপ্লব দেখেন না, কি করে ইরানের বিপ্লব হলো, ওরা কি করে সিদ্ধ হলো? পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে। এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটাকে আবার ঢুকে ফেলে না। কোথাও পৃথিবীতে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে নাই। এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতি বিপ্লব। ফলে বাংলাদেশে ৮ তারিখে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার কাফফারা, এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন, প্রত্যেকটা দিন এটা দিতে হবে। এবং আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে, আগামী দিনে বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে, তার জন্য এই প্রথম দিনের যে পাপ, যে আদি পাপটা আমরা করেছি, সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে। আমি এটার জন্য ডক্টর ইউনূস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে।
ক্ষমতায় এখন কারা আছে ফরাদ ভাই? এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি, যে ক্ষমতায় অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে। অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায়, তো সেইটাও একটু বুঝতে চাই। আর আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি, প্রকৃতি, স্বভাব, লিঙ্গ, বৈচিত্র্য কোনো কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে না, পারবো? এভাবে করা হয় না। মানে আমার বইটা আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না, বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না, কোনো একটা জনগণ যদি ঠিক ঠিক করে, আছে। এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো, বা না, সরকার? সেটা আমি আমি উত্তর দিচ্ছি। আপনি জি। একটু খুব খুব ভালো প্রশ্ন। জনগণকে ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে। হুম, সেটা হলো আমরা লড়াই করেছি। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট জনগণ না, যেটা হুম, আপনি বলতে চাইছেন। হুম, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। হুম, ফলে আমি কিন্তু আমার বইটা যদি আপনি পড়তেন, যে হুম, গণ অভ্যুত্থানের গঠন, এখানে হুম, পরিষ্কার ব্যাখ্যা করেছি। জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে ২০২৪ সালে, সেটা হলো আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে, তাদেরকে জনগণ বলা হয়। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট কিছু না। ফলে নতুন যেই গঠনতন্ত্র, নতুন যে অর্ডার, পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে। সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয়, তারাই হচ্ছে জনগণ।